যেই সিলেট এক আসনে আপনি যার জন্য আহ, কাজ করলেন, যার জন্য আপনি মানুষের কাছে ভোট চাইলেন, সেই খন্দকার মুক্তাদির সাহেব, ওনাকে দেওয়া হলো বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয়, 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দেওয়া হলো, যার বিরুদ্ধে 840 কোটি টাকা তিনি ব্যাংকের টাকা মেরে দিয়েছেন এই খন্দকার মুক্তাদির। আপনার মতো একজন শিক্ষিত এবং একজন নামকরা ছাত্রনেতা, বর্তমানে শিক্ষাবিদ হয়ে আপনি কেন একজন ঋণ খেলাপির পক্ষে আপনি আপনি মানুষের কাছে ভোট চাইলেন? তিনি 840 কোটি টাকা, যিনি আচ্ছা তিনি তিনি মানুষের কি উপকার করবেন, মানুষের ভাগ্য কি পরিবর্তনে তিনি কাজ করবেন? তিনি তো নিজেই ঋণ খেলাপি। আচ্ছা, প্রথমে আমি আপনার প্রশ্নের একটা প্রতিবাদ করি। তিনি ব্যাংক ডিফল্টেড নন, ব্যাংক খেলাপি নন, ঋণ খেলাপি নন। আপনাকে আমি বলি, এটা আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা সস্তা কিছু কথা বলি যাতে করে সাধারণ মানুষকে না, এটা তো আমি বোঝাতে। গণমাধ্যম থেকে পেলাম, তাই না? এটা তো আমার কথা না না। না, শুনেন, যদি উনি ঋণ খেলাপি হতো, আপনি আগে খেয়াল করুন আমার কথাটা, তাহলে নির্বাচন কমিশন কি করতো, তার মনোনয়নপত্র বাতিল করে দিত। নির্বাচন কমিশন বলেছে যে মনে কষ্ট নিয়ে আমরা তাদেরকে বৈধ করতে বাধ্য হয়েছি। ওয়েল ওয়েল ওয়েল, এইটা হচ্ছে আরেকটা বাউতাবাজি কথা। শুনেন, যদি ওনার ঋণ খেলাপি হয় উনি, তাহলে ওনার মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। আহ, এটা আপনি নিশ্চয়ই বুঝেন, আপনি এদেশে থাকেন, ইভেন আপনি না, না, যদি একটি এটা বাড়ি কিনেন। না, আমি আমার কথাই ধরি, আমার এটা কথাই ধরি। হয়নি। শুধু শুধু মুক্তাদিরই না, আসলাম চৌধুরী 1700 কোটি টাকা, তারও তো বৈধ হয়েছে। ওকে, শুধু ওই যেই হাসনাতের আসনে যেই মঞ্জু মুন্সি, শুধু শুধু তারই পাইলো। এছাড়া প্রত্যেকটা ঋণ খেলাপির মনোনয়ন বৈধ করে দিছে বিএনপির বেশিরভাগ, জামাতের 2-1টা আছে। আপনাকে আমি স্মরণ করিয়ে দিই আবার, আমি আমার আলোচনাটা শুরুই করেছি আজকে। আপনি যদি আমাকে বলেন যে এই নির্বাচন 91 সালের জাস্টিস শাহাবুদ্দিনের মতো হয়নি, যতটুকু পেয়েছি মন্দের ভালো পেয়েছি আমরা। আমি বুঝাতে পেরেছি আপনার এই কথাটা? জি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, আপনারা বলছেন যে খন্দকার মুক্তাদির সাহেব ঋণ খেলাপি না, তিনি ঋণ খেলাপি নন। আপনি ব্যাংক থেকে ঋণ আনবেন, আমি নিজেও ঋণ আনি, সত্য কথা এটা। ঋণ আনা ছাড়া আপনি বাড়ি কিনবেন কিভাবে, মর্গেজ পাওয়া ছাড়া, বা আপনি ব্যবসা ব্যবসা করবেন কিভাবে? প্রশ্নটা হচ্ছে, আপনার ইন্টেনশন যদি থাকে লোন আনার সময়, যে আপনি লোন এনে ওই লোনটা যথাসময়ে পরিশোধ করবেন না, কিংবা ব্যাংক ডিফল্ট হবেন, বা ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করবেন, তারপরে আপনি বিভিন্ন ধরনের আইনি ফাঁকফুকের আশ্রয় নেবেন, তাহলে হচ্ছে অন্য কথা। খন্দকার মুক্তাদির সাহেব একজন রানিং বিজনেসম্যান, তার গার্মেন্টস আছে বা আরো কি ব্যবসা আছে আমি সঠিক জানি না এটা। নিশ্চয়ই তাই তিনি ব্যাংকের দেনা পরিশোধ করেই তো তার মনোনয়নপত্রটা বৈধ করেছেন। তিনি যদি শুনেন, আমি আপনাকে একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি। এইখানেও একটা কোর্টে একদিন আমাকে আমাকে বলছিল, আমি আমার এক কাজিনের মানে অ্যাসাইলাম সিকারের জন্য আমি তার জন্য গ্যারান্টার হচ্ছিলাম। তো আমাকে এক পর্যায়ে হোম অফিসের ব্যারিস্টার যে মহিলা, সে আমাকে প্রশ্ন করলো যে 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 তুই যে তার মানে ডিফেন্ডার হবে, তুই এই বাড়ি কিনলে কিভাবে, এই টাকা পাইলে কোত্থেকে? আমি বললাম, দ্যাটস উইল লুক আফটার বাই দ্য ইংল্যান্ড রেভিনিউ। তখন জাজ ইন্টারফেয়ার করছে, জাজ ইন্টারফেয়ার করে বলল যে না, এইটা সে যদি তার, এবং সে ওই ওই মহিলা ব্যারিস্টার ছিল, আমাকে বলল যে তুই কি ট্যাক্স পে করস? আমি বললাম যে দিস ইজ নট অলসো ইউর কনসার্ন, এটা ইংল্যান্ড রেভিনিউ আমাকে লুক আফটার করবে। তখন জাজ ইন্টারফেয়ার করেছে, করে বলছে যে না, এই প্রশ্ন তুমি তাকে করতে পারো না, যে সে কি দেয় না, এটা তো তাকে ইংল্যান্ড রেভিনিউ দেখবে, সে তো ঠিক কথাই বলেছে, তাই না? তো যদি আপনি ট্যাক্স পে না করেন, বা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি যথাযথভাবে পে না করেন, তাহলে কি হবে? আপনাকে তো অটোমেটিক্যালি নির্বাচন কমিশন ধরবে, আদালত ধরবে, সংশ্লিষ্ট ব্যাংক ধরবে। এইটা ওভারকাম করেই তো তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। না, 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 নির্বাচন কমিশন এগুলো ধরে নাই। প্রত্যেকটা ঋণ খেলাপিকে দিয়ে দিচ্ছে তার 840 কোটি টাকা, সে ঋণ খেলাপি। না, এটা হচ্ছে আপনি বাস্তবতা। সংখ্যাটা আবার আপনি বলছেন, যাই বলেন না কেন, 840 কোটি না, 840 কোটি না, 840 কোটি টাকা। তার লোন 8040 কোটি হতে পারে, আমি সেটা বলছি না। 8040 কোটি840 কোটি টাকা। টাকা তিনি যদি রান করতে পারেন তার ব্যবসা ওই লেভেলে, তাহলে সমস্যা কোথায়? কিন্তু আপনি ব্যাংক, সমস্যা হচ্ছে যে উনি উনি টাকা দেন না, কিস্তিও দেন না, এবং এগুলো উনি নিয়েছেন সেই আগের বিএনপির আমলে, 17-18 বছর হয়ে গেছে। এনিওয়ে, আমরা যদি মুভ করি, আপনি চাঁদা এবং সমঝোতার ভিতরে পার্থক্য কি? আপনি আপনি কি মনে করেন, কোনটা চাঁদা, কোনটা সমঝোতা? আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন। ইয়েস, এটা শেখ রবিউল আলম সাহেব, তারা যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি আমি শেষ করি আগে, তারপরে আপনি বলবেন। তারা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে, আমার অপিনিয়ন হচ্ছে, দ্য ফার্স্ট ইনস্টেন্স আমি বলবো, সরকার নির্ধারিত টুল আদায়, ফেরি, কালভার্টে টাকা আদায় ছাড়া রসিদ দিয়ে
এইটা ছাড়া যে কোনো অর্থ আদায়ী চাঁদা বলিয়া গণ্য হইবে, আমার অপিনিয়ন হচ্ছে। সরকার যে ওই যেমন আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছে বা পদ্মা ব্রিজে আছে, ওইখানে যে টুল, এটা হচ্ছে সরকারের বৈধ, এটা চাঁদা না, এটা টুল আদায় হচ্ছে। এছাড়া পথে পথে তারা যেটা ব্যাখ্যা দিচ্ছেন ওই বক্তব্যটা দেওয়ার পরে, যে সমিতির বিভিন্ন সমিতি আছে, আপনি জানেন যে টেম্পু মালিক সমিতি আছে, বাস মালিক সমিতি আছে, রিক্সা শ্রমিক সমিতি আছে। এখন এরা তাদের সমিতি পরিচালনার জন্য বা তাদের ওয়েলফেয়ারের জন্য যে টাকাটা তারা রসিদ দিয়ে আদায় করবেন, এইটাকে চাঁদা বলতে চাচ্ছেন না উনি। এখন তারা ওই টাকাটা আদায় করে বাস মালিকদের উন্নয়নে, বাস মালিক বা বাস শ্রমিকদের উন্নয়নে, টেম্পু শ্রমিকদের উন্নয়নে, রিক্সা শ্রমিকদের উন্নয়নে ওই টাকাটা কতটুকু ফেয়ার ওয়েতে তারা ব্যবহার করছেন বা না করছেন, সেটি একেবারে হচ্ছে আরেক বিতর্ক। সেটি হচ্ছে আরেক বিতর্ক। তিনি বলতে যাচ্ছেন এটা বৈধ, তবে আমার অপিনিয়ন হচ্ছে, যদি আমি এই ব্যাপারে একটু কারেকশন দিতে চাই, জনাব শেখ রবিউল আলম সাহেব যেটা বলছেন যে সরকারের অনুমোদন ছাড়া যে কোনো অর্থ আদায় চাঁদা বলিয়া গণ্য হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, অনুমোদন বলতে তো আমরা ওই যে টুল গুলার কথা বলি, এটা তো বৈধই, ঠিক আছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, বাস মালিক সমিতির নামে বা টেম্পো মালিক সমিতির নামে বা রিক্সা শ্রমিক সমিতির নামে যে টাকাটা আদায় করা হবে, তাদের যে সংগঠন থাকবে সেটা সরকার কর্তৃক যদি রেজিস্ট্রিকৃত হয় এবং সেটা যথাযথ রসিদ দিয়ে আদায় হয় তাদের সংগঠন পরিচালনার জন্য, যেমন আপনার বিএনপি পরিচালনার জন্য, জামাত পরিচালনার জন্য, আওয়ামী লীগ পরিচালনার জন্য আপনি যে টাকাটা আদায় করছেন রসিদ দিয়ে, এটাকে তিনি হয়তোবা বৈধ বলতে চাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এটাই তিনি আসলে বুঝাতে চাইছেন। সরি। না, এখানে এখানে তিনি কিন্তু হত্যা মামলারও আসামি। তিনি তিনি এবং তার যোগ সাজসে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এটা পুলিশের ইনভেস্টিগেশনে প্রমাণিত হয়েছে। সুতরাং এমন একটা হত্যা মামলার আসামিকে আসলে মন্ত্রী না বানালেই পারতেন। আরো ৩টা মন্ত্রণালয়, সড়ক, সেতু, রেল, ৩টা মন্ত্রণালয়। আমি জানি না আসলে তারেক রহমান কোন ক্রাইটেরিয়াতে দেখুন, তাকে মুক্তি আসামি দেবে। হওয়া এক জিনিস আর কোর্ট কর্তৃক প্রমাণিত হওয়া আরেক জিনিস। আসামি তো যে কেউ যে কারো বিরুদ্ধে মামলা করতেই পারে। যেমন এই যে আপনি যেহেতু বারবার এই লোনের কথাটা নিয়ে আসছেন, সিলেট ১ আসনে জনাব খন্দকার মুক্তাদিরের বিপরীতে যিনি প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের, তিনি কিন্তু ঠিকই ১৭ বছর আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যবসা ঠিকই চালিয়ে নিয়েছেন। তারও কোটি কোটি টাকা লোন আছে, কোটি কোটি টাকার ব্যাংক লোন আছে আপনারাই তো তার। বলেন গুপ্ত গুপ্ত। এই যে কিন্তু জনাব খন্দকার মুক্তাদির সাহেব বেশি ভিকটিম হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন আওয়ামী লীগের সময়, যে এবং বিশেষ করে তিনি কোনো আতাত করেননি। তো এইরকম বিএনপির সব জায়গায় বিএনপির নেতাকর্মীরা আতাত করেনি, না করার কারণে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। জনাব মুক্তাদিরও তারই একজন, এবং জনগণ তাকেই তো পছন্দ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেহেতু তার ক্যাম্পিংয়ে সরাসরি জড়িত ছিলাম, একটি টাকাও, একটা বুটও টাকা দিয়ে কিনে নিউনি। ওনার বাবাও একজন খুব মানে ওই সময়কারই খুব মানে একেবারে প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার ছিলেন এবং সৎ মানুষ ছিলেন। সেই কারণে তার ছেলেও ওই ইমেজেও বলেন, তার এই নিজের ইমেজে বলেন, এবং তিনি ব্যক্তি হিসাবে একজন অত্যন্ত, আমি বলবো, মার্জিত এবং শিক্ষিত মানুষ। সেই হিসাবে মানুষ তাকে বিজয়ী করেছে। দেখা যাক আগামী ৫ বছর তারা তিনি ব্যাংকের কয় টাকা পরিশোধ করেন বা আদৌ ওয়েল, করে। আপনারা ওই যে যাকে দেখতেন আরই তার চলন বাঁকা, আপনি বারবার ওই ব্যাংকের কথাই আসছেন, তার মননটাই তো বৈধ করেছেন নির্বাচন কমিশন, তার ব্যাংকের আমি লোনের কিস্তি রেগুলারাইজ আমি তো করেছেন বলেই, আমি তাই না? আমি আমি তো বললাম মনে কষ্ট নিয়ে তারা এটা করেছে, তারা নিজেরাই বলেছে। এটা তারা এটা দেখেনি। আপনার খেয়াল আছে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছিল? খেয়াল আছে? ছাত্রদল ঘেরাও করেছিল। এই ভয়ই তারা সব মনোনয়ন আপনাকে আহ, শুনেন, আপনি বৈধ করে এই দিয়েছে। এই কথাগুলো যখন আপনি বলবেন, এটার সাপেক্ষে আপনি পারসেপশনটা বুঝতে হবে। ১৭ বছর পর পুরো সমাজ ব্যবস্থাটা, এই যে এখন সরকার এসেছে, এই সরকার কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশনটাকে রিসাফল করতে দেখবেন কতটুকু ব্যাগ পেতে হয়। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি বলবেন। এই চাঁদাবাজি তো আর নতুন এই বিএনপির আমলে শুরু না বা আওয়ামী লীগ আমলে শুরু, চাঁদাবাজি কিন্তু চলতেছে। আপনি যদি গ্রামে গঞ্জে ঘাটে মাঠে দেখেন, চাঁদাবাজি করে মানুষ অন্যায় বইলেই মনে করে না। আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে, জামাত আসলে হয়তো জামাতও করতো। মানে এই চাঁদাবাজি, এই দখলবাজি, এগুলো মানুষ অন্যায় বইলেই মনে করে না। এগুলো একেবারে রক্তে রক্তে মিশে গেছে প্রত্যেকটা জায়গায়, একদম রাজনীতির অর্থনৈতিক দুর্বৃত্তায়ন গুলা। এখন এই যে তারেক রহমান বলতেছে চাঁদাবাজি সে বন্ধ করবে, এটা কি সম্ভব? আমি তো দেখি যে চাঁদাবাজি বন্ধ করলে দলই থাকে না। এই আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা হয়েছিল।
না, বন্ধ করা সম্ভব, সবই সম্ভব, সবই সম্ভব। শুনেন, কিভাবে সম্ভব? যেই আমি ছেলেটা রাজপথে দলের জন্য জীবন দেয় বিরোধী দলে থাকতে, সেই ছেলেটাই দল ক্ষমতায় আসলে হয়ে যায় চাঁদাবাজ, জুলুমবাজ। আপনি কি করবেন বলেন? না, ওই যে আমি বললাম, মানে একেবারে হাইকমান্ড থেকে এটা আসতে হবে। হাইকমান্ড থেকে যদি না তাইলে আসে তো তাহলে আপনার হবে না। তাহলে তো আপনার মিছিলে কোনো লোক আসবে না। কর্মী পাবেন না তো। ওয়েল, এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। রাজনীতি করে আমি আমি কি রাজনীতি করি বা কথা বলি, আমি কি কোন ৳১ কি হারাম পথে উপার্জন না, করেছি? না শুধু আমার শুধু একটা পকেটের তাই না। টাকা খরচ করে তো আমি আমি করি। জানি আপনার পকেটে ৪০-৫০ লাখ টাকা চলে গেছে। কিন্তু আপনার মতো কয়জন? কয়জন আছে আপনার মতো আল্লাহ পাক দিছেই কয়জনেরে যে আসলে নিজের টাকা খরচ করার সামর্থ্য রাখে। আপনি ইউকে তে থাকেন, ভালো চাকরি-বাকরি করেন, আপনার প্রপার্টি আছে, ব্যবসা-বাণিজ্য আছে, আপনি করতে পারেন। কিন্তু আ যার নাই এইজন্য তো না, পলিটিক্স তো অবশ্যই আপনি more or less আপনাকে কিছুটা সচ্ছল হতেই হবে। কারণ তাও তো আপনার উদ্দেশ্যই থাকবে আপনি একটা অর্থ উপার্জন। কারণ পলিটিক্স করতে গেলে আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বা মিনিমাম লেভেলে আপনার অবস্থান থাকতেই হবে। এখন শুনেন, এটা তো আরেক অন্য আলোচনায় চলে যাচ্ছেন আপনি। হিউম্যান টেনডেন্সিটা কি? যে অল্প পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করা। এই তো কথা। তো আপনি অল্প পরিশ্রমে অধিক অর্থ যখন উপার্জন করতে চাইবেন, আপনাকে ২ টা পথ বেছে নিতে হবে। ১, ব্যাংকের ভল্ট আপনাকে ভাঙতে হবে। আর ২, আপনি দুর্নীতি করবেন বা কারো বুকে বন্দুক ধরে টাকা আদায় করবেন। তো কারো বুকে বন্দুক ধরে দুর্নীতি করে টাকা আদায় করতে হলে আপনাকে কি করতে হবে? সংঘবদ্ধ হয়ে করলে সুবিধা কি আপনার? একজন গ্রেপ্তার হলে আরেকজন মুক্তি চাই বলে আন্দোলন করবে। তাই না? তাহলে এখন এই আপনার সরষে বুথ থাকলে তো হবে না। পার্টির হাইকমান্ড থেকে প্রত্যেকটা দলেরই ঠিক থাকতে হবে। তবে আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা ব্যক্ত করছি, পরিবর্তন, চেঞ্জ ইজ অন ইটস ওয়ে। বাংলাদেশে পরিবর্তন আসবে, আসতেই হবে। এবং না সেই আসলে পরিবর্তনের জন্যই তো তারেক আমি রহমানকে আশাবাদী মানুষ জবাবদিহি এবং করতে আমি হবে। বলছি পরিবর্তন না হলে এই রাজনীতি চলবে না বাংলাদেশে এইভাবে। মানুষ কিন্তু অনেক সচেতন। আপনি দেখেন, আগেও যে চাঁদাবাজিগুলা হতো, হয় না। এই যে দেখেছেন ২-১ টা জায়গায় হতেই কিন্তু এখন ভিডিওতে চলে আসে। এবং গতকালকে দেখেছেন একজন করেছিল ২৪ আ ঘন্টার মধ্যে। কিন্তু তাকে গ্রেফতার করা 24 হয়েছে। আওয়ার তাকে গ্রেফতার করে ফেলছে। এখন এই মিডিয়ার কারণে এটা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে এই মিডিয়াকেও, এবং মিডিয়াতেও যারা কাজ করে তারা এটলিস্ট এই ভিডিওগুলা করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে পুলিশের পক্ষেও সহজ হচ্ছে দ্রুত তাকে আইডেন্টিফাই করা এবং গ্রেপ্তার করা। আপনার কাছে এ পর্যায়ে প্রশ্ন, ২ টা প্রশ্ন আরকি, যে বিএনপিতে কি এমন কোন কোয়ালিফাইড লোক নাই যাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো যায়? যেই লোক কিনা একদিন আগেও অন্য ক্যাবিনেটের অ্যা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, তাকে ধার করে এনে বানানো হলো পররাষ্ট্রমন্ত্রী। খোদ বিএনপির লোকজনই অবাক যে এইটা কি হলো। এবং যেই ২০২৫ সালের মে মাসেও যেই খলিলুর রহমানকে মানে উপদেষ্টা বানানোর জন্য বলেছে যে ডক্টর ইউনূসের আক্কেল নাই, তাকে বানানো কেন হলো? তার পদত্যাগ চেয়েছিল। সেই খলিলুর রহমানকে একদম বানানো হলো। তাহলে কতটুকু এখন তো অনেকে বলছেন, যেমন এনসিপি নাহিদ বলেছেন, তো ইউনূস সরকার তো নিরপেক্ষ ছিল না। তারা হয়তো বিএনপির পক্ষে কাজ করেছে এবং ফলস্বরূপ খলিলুর রহমানকে পুরস্কার দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, বিএনপির পক্ষে কাজ করেছে কিনা জানি না। তবে এই মানে যতই সমালোচনা থাকুক না কেন, এই সমালোচনা আমি নিতে রাজি নই। আমি ব্যক্তিগত, কারণ আমি মাঠে ঘাটে ছিলাম। বিএনপির নির্বাচনে, এই নির্বাচনে অন্তত জয়লাভ করার জন্য কোনো মেকানিজম করা বা ভোট কারচুপি করা বা সেন্টার দখল করা, এই ধরনের কোনো চিন্তাও বিএনপিতে ছিল না, বিশ্বাস করুন। এই ধরনের কোনো দান্দাও বিএনপি করেনি। এবং বিএনপির ভোটাররাও অনেকে ভোট দিতে যায়নি, কারণ ওভার কনফিডেন্ট ছিল। আমি যারা মাঠে ঘাটে গিয়ে লক্ষ্য করছি, ওভার কনফিডেন্ট যে ওইটা পাস করবে, আপনার ওইটা। কথা বিশ্বাস করি, কিন্তু বিরোধী দলরা সুযোগ পেলে তো কথা বলবেই। তারা হ্যাঁ, ছাড়বে কেন? এবং জামাত সেই সুযোগটা কাজে লাগিয়েছে। ওই যে কচ্ছপ আর খরগোশের মতো আর কি, অবস্থাটা এরকম। তারা মনে করছে ওরা তো ঘুমাচ্ছে, আমরা এই ফাঁকি দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। ভোটার মাইগ্রেশন করেছে, অর্থ বিলি করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে জামাত ইসলাম। যাই হোক, খলিলুর রহমানকে নিয়োগ দেওয়াটা আসলে কি চিন্তা করে তারেক রহমান নিয়োগ এখন দিয়েছেন? তো খলিলুর বিএনপির রহমান, অনেকেই তো অবাক। খলিলুর রহমানকে নিয়োগটা, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমার আসলে পছন্দ হয়নি। এক, তবে জনাব খলিলুর রহমানের আমি এই নিয়োগের পর তার যে বায়োটা দেখেছিলাম, আমার ধারণা ছিল যে তিনি আমেরিকাতে ওইখানেই বর্ন অ্যান্ড বর্ড আপ বা ওই ধরনের কিছু একটা, বা খুব ছোটবেলা গিয়েছেন। কিন্তু না,
তিনি এইখানেও বিসিএস ক্যাডার ছিলেন, এইখানে সচিবালয়ে চাকরি করেছেন এবং এইখানে দীর্ঘদিন চাকরি করেছেন, এবং তার যে প্রোফাইল আমি দেখলাম তাতে কোনো অংশে বা কোনোভাবেই এটা বলা যাবে না যে তিনি অযোগ্য, এবং 2000 হি না, ইজ না, না। ওয়ান অফ দ্য ফিটেস্ট এন্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট সে ফর সে দিস, কোয়ালিফাইড, এবং ফর দ্য তিনি ওই যে ফরেন মিনিস্ট্রি। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা, তার পিএস ছিলেন লতিফুর হ্যাঁ, রহমান। তো তিনি এই দুইবার তার মানে তো তিনি বিএনপির এখানে প্রাতা সচিবালয়ে হয়ে চাকরি করেছেনই, তিনি তো জানেন এই দেশের কিন্তু সবকিছুই। এত কিছুর পরেও জিনিসটা ভালো দেখায় না ওই জনাব ওইটা জনাব, বলতে পারেন, ইয়েস, ভালো দেখায় না যে জিনিসটা। ওই উপদেষ্টা পরিষদ থেকে কাউকে নেওয়াটা ভালো দেখায় না, কিন্তু নিলে কোনো আইনগত যেহেতু বাধা নেই, আহ, সেহেতু, এবং আর এখানে আরেকটা জিনিস কাজ করতে পারে, ইটস মাই 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 অ্যাজাম্পশন আমি বলছি, যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বা তার একটা মার্কিন লবি থাকে, এটা তো অস্বীকার করতে পারবেন না আপনি, যে হোল ওয়ার্ল্ড ইকোনমি রানিং আফটার ইউএস ইকোনমি, রাইট? তাহলে কি এবং তারেক রহমান বাধ্য হয়েছেন আমেরিকার চাপে যে এই খলিলকে এটাকে আমি বাধ্য বলবো না, এটাকে দেশের ভালোর জন্য তিনি আহ, সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো, এটাকে বাধ্য বলা যাবে না, না দিলে যে আমেরিকাতে কিছু হয়ে যাবে এরকম কিছু আমি মনে করি না, তিনি দিতে যাক, পারতেন, যেহেতু আপনার আপনার তাকে, ব্যাখ্যা পেলাম, আপনার হ্যাঁ, ব্যাখ্যা পেলাম। এবং আপনি শপথের দিন দেখেছেন গয়েশ্বর চন্দ্র রায়ের মতো ত্যাগী নেতা, তিনি রাগ করে চলে গিয়েছেন। ববি হাজাজ, যার পিছনে 10টা লোক নাই, তাকে মন্ত্রী বানানো হলো। নুরুল হক নূরের মতো লোক, তাকেও মন্ত্রী বানানো হলো। ডক্টর জায়েদুর রহমান, নিরপেক্ষ বিশ্লেষক, তিনিও মন্ত্রী পদমর্যাদার, আবার অনেককেই বানানো হয় নাই। সব মিলে আপনার কি মনে হয় না যে তারেক রহমান আসলে তার যা ভালো লাগছে তিনি সেটাই করেছেন, তিনি যোগ্যতা আচ্ছা, মেধার যে কোনো নামগুলো মূল্যায়ন আপনি করেননি? উচ্চারণ করেছেন আমি বলি একটা একটা করে, ববি হাজাজ, বা বিপি জুনায়েদ নূর, সাকি? জুনায়েদ সাকি, আহ, এদেরকে দেওয়া হয়েছে বিএনপি। তারেক রহমান সাহেব আগেই বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের যুগপৎ আন্দোলনে আমাদের সাথে যারা ছিল, অ্যাকসেপ্ট জামায়াতে ইসলামী, বাকি সবাই যারা আমাদের সাথে ছিল, সবাইকে নিয়েই আমরা সরকার গঠন করব, তিনি তার ওয়াদা রক্ষা করেছেন। সেখানে বাদ পড়েছেন আপনি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, তাকে অবশ্য মনোনয়ন দেওয়া হয়েছিল এক আসনে, তিনি সেখানে পাশ করে আসতে পারেননি। যাই হোক, এখন আহ, সেই কারণে সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়, অনেক কোয়ালিফাইড ব্যক্তিকেও দেওয়া সম্ভব নয়, সেই কারণে অনেকে বাদ পড়েছেন। তবে যারাই বাদ পড়েছেন, প্রমিনেন্ট ফিগার পাওয়া উচিত ছিল তাদেরকে পরবর্তীতে আপনি দেখেছেন যে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে, আবার কাউকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে, এবং ডাক্তার জায়েদ সাহেবকে আপনি দেখেছেন দেওয়া হয়েছে বোধহয় প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা। সেটা হয়তো মিডিয়ার থেকে একজন নিতে হবে, সেই হিসাবে ওই বিবেচনায় হয়তো ওনাকে একজন অ্যানালিস্ট হিসাবে নিয়েছেন, এইটুকু আমি বলবো। আচ্ছা, আচ্ছা। জুলাই সনদে মানে স্বাক্ষর করেছে বিএনপি, তারপর যখন শপথ হলো তখন বলে যে না, আমরা শুধু এমপি শপথই করব, আমরা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ করব না, কারণ এইটা সংবিধানে নাই। তো এইটা যে সংবিধানে নাই এটা আপনারা ভোটের আগে জানতেন না? মেজর হাফিজ বলল, মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি বলল যে ভোটের আগে এটা বললে তো আর ইউনুস ইলেকশন দিত না। এটা উনি বলতেছেন। এখন যেই জুলাই না হলে আপনারা নির্বাচনে অংশ নিতেন 2029 সালে, হয়তো আসন পাইতেন এর আগের বার 6টা, এইবার 12-13টা। সেই জুলাইকে কেন অবমূল্যায়ন করতেছেন? কেন এমপির পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনারা শপথ নিচ্ছেন না? বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখুন, এই জুলাই অভ্যুত্থান না হলে যে 29 সালে হতো কি না হতো সেটা হয়তো বা পরিবেশ পরিস্থিতি বলে দিত, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কারটা করা হয়েছে, বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তার যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে নোট অফ ডিসেন্ট অনুযায়ী সেটা সে করবে। এবং আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সরকার গঠন হয়েছে 3 দিন মাত্র, ঠিক আছে? এবং বিএনপি এখনো বলছে যে যারা, যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে, তারা সংসদে বসে এই সংসদেই এটা পাশ করবে। এখন যদি কোয়েশ্চনটা থেকে যায় যে যদি এদেরকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নিতে হয়, আমি তো মনে করি সংসদ যখন বসে যাবে, সংসদে যখন আপনার এই পারপাসটাই সার্ভ হয়ে যাবে, আপনি যেটা যেটা করতে যাচ্ছেন সংস্কার, এটা যখন হয়ে যাবে, আপনি আলাদা কেন আরেকটা শপথ নিতে যাবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেহেতু আমার পার্টিকুলারলি এই লটা সম্পর্কে আমার ক্লিয়ার কনসেপ্ট নাই, আমি শুনেছি একজন ব্যারিস্টার তানিয়া আমির সম্ভবত বলেছেন যে যারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে
শপথ নিয়েছেন, অটোমেটিক্যালি তাদের সংসদ সদস্য পদই বাতিল হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এই ল কোথায় পেয়েছেন? আমি আজকে ব্যারিস্টার সারোয়ারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তানিয়া আমির একদম মিথ্যা কথা বলেছেন, কারণ এই ধরনের কোনো হ্যাঁ নিয়ম। হ্যাঁ, আমার কাছে এটা খটকা লেগেছে। শুনেন, শাহিদিন মালিক বলেন একটা কথা, শুনেন এইসব ব্যারিস্টারের কথা বাদ, কিন্তু আপনি তো গণভোট চিনেন অধ্যাপক নুরুজ্জামান, আপনি নিজে দেখেছেন স্কটিশ গণভোট, আপনি নিজে দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাঁ গণভোট, এই দেশে দেখেছেন। কাজে গণভোটের যে ম্যান্ডেটটা সেটা কিন্তু রেসপেক্ট করা হয়। এখন বিএনপি বলে সংবিধানে নাই, সংবিধানে তো ইউনূস সরকারও নাই, সংবিধানে তো এই যে সজীবদের দিন বলতেছে, আপনি তো জানেন যে শেখ হাসিনা সবসময় ইউনুসকে অবৈধ ইউনুস বলতো, এখন এই জয় জয় বলতেছে তারেক সরকারও নাকি অবৈধ। না, এই তো নাকি এই জন্য আমরা তো শুরু থেকেই বলে আসছি যে এই সরকার কিছুটা সাংবিধানিক, কিছুটা জনগণের, কিছুটা এবং ওভারঅল সাংবিধানিক এবং জনগণেরটা দুইটা মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে পারসেপশন বা জনগণ কি চাচ্ছে, মেজরিটি কি চাচ্ছে। আপনি খেয়াল করুন, মেজরিটি কি চাচ্ছে। তাহলে এখন 2/3 সংসদরাই তো বলছে তারা শপথ নেবে না। এখানেও আপনাকে এটা হচ্ছে পারসেপশন, আপনাকে আনতে হবে এটা বিবেচনায়। তো কাজেই যদি সংসদে আপনি কি কারণে শপথ নেবেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে, খেয়াল করুন আপনি যে আপনি 270 দিনের মধ্যে যে প্রস্তাবগুলা করা হয়েছে সেটা 180 দিন, 180 দিন। না, 270 দিন হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের, 180 দিন বিএনপি নিয়েছে তার যে বিশেষ কর্মসূচি সেটাকে তারা দৃশ্যমান করার জন্য 180 দিন সময় বিএনপি দিয়েছে। এটা বিএনপির দলীয় 180 দিন, আমার যদি ভুল না হয়। যাই হোক, বা 180 দিনে আমি ধরলাম, 180 দিন অর্থাৎ 6 মাস, 6 মাসের মধ্যে তারা সেটা বাস্তবায়ন করবে। তো সেখানে যে মৌলিক বিষয়গুলা, যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন দলীয় প্রধান হবেন না, বা ইত্যাদিতে আরো অনেকগুলা উচ্চকক্ষের ব্যাপার আছে। যেমন এই উচ্চকক্ষের ব্যাপারটা যদিও বলা হয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ ঋণ এবং দেনা আপনি জানেন সরকারের, এই অবস্থায় বা ইকোনমির যে অবস্থা, এই অবস্থায় আপনি 23 লাখ কোটি টাকা। হ্যাঁ, এই অবস্থায় আপনি আরো 100 জন সংসদ সদস্য তৈরি করা মানে হচ্ছে আরো 100টা হাতি লালন করা, তাই না? তাদের জন্য বাড়ি দরকার, গাড়ি দরকার, না না, ট্যাক্স বাড়ি গাড়ি তো নিবে না বলছে, বিএনপি বলছে নিবে না, জামাত বলছে নিবে না। বাড়ি গাড়ি না, হয়তো বেতন দিতে হবে আর কি। কিন্তু খরচটা তো বাড়বে। হুম। এই মুহূর্তে এটার কি আদৌ দরকার আছে? এই মুহূর্তে হ্যাঁ, করা যেতেই পারে সেটা। তারপরেও এখানেও তো ঐক্যমতে বিএনপি তো আগেও বলছে, এখনো বলছে, তার নোট অফ ডিসেন্টে সে বলছে যে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে হবে। তো সেখানে জামাত ইসলাম বলতেছে বুটের প্রাপ্ত অনুপাতে হবে, আরেক দল বলতেছে বুটের প্রাপ্ত অনুপাতে হবে। তাহলে কেমনে হবে? তার মানে হচ্ছে ওই, তাহলে শেষ কথা হলো ওই যে গণভোটে আমি তো ওই সময় যে চারটা ছিল না, খ খ গ গ, এবং সব শেষটাতে লেখা ছিল যে আহ, যেটাতে সব দল ঐক্যমত হয়েছে ওই বিষয়গুলাই তারা বাস্তবায়ন করবে। তাহলে এখানে ক খ গ এই তিনটা লেখা যেতে দরকার ছিল না, আপনি তাই তো না? তো আপ- বিএনপি সুস্পষ্ট বলবে আমার যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট অনুসারে আমি যেগুলোতে আগে ঐক্যমত হয়েছি, আমি এই সংস্কার কমিশনের শপথ নেই বা না নেই আমি এগুলো মানবো, আমি এগুলো বাস্তবায়িত করবো। তো বিএনপি তো করতেছেই। না, কিন্তু আমি শুনেছি যে তারা আগে পরে শপথ নিবে। দেখি দেখি আমরা আসলে শপথ নেয় কিনা। স- এখন তো আচ্ছা, 3 দিন না না 3 না দিন না, হলো তো আপনি মাত্র। আপনি আমাকে বুঝান, এই শপথ নিয়ে আপনার কাজটা কি? না, এই শপথ নিয়ে কাজটা কি না, এই শপথ নিয়ে আপনি আপনি গণভোটকে সম্মান করবেন, যে হ্যাঁ না না আপনি। না 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 না, দ্য কোয়েশ্চন রিমেইন, মিস্টার কোয়েশ্চন রিমেইন। আপনি এই সংবিধান সংস্কার কমিশনের শপথ নেওয়া মানেটা কি? অর্থাৎ আপনি আগের ওই সংবিধানটাকে মানছেন, বিএনপি বুঝে শুনেই শপথ নেওয়ার থেকে বিরত ছিল। তার মানে আপনি কি, আপনি আবার শপথ নিচ্ছেন পুরো সংবিধান লিপিবদ্ধ করবেন? তাহলে আপনার সেই 72 থেকে এই পর্যন্ত যে সংবিধানে যেগুলো হয়েছে এগুলো কি সব অবৈধ ছিল? তাহলে আপনি, তাহলে তারেক রহমান কেন বলল গণভোটে হ্যাঁ ভোট দিন? না, গণভোটে হ্যাঁ ভোট দিন এই কারণেই যে যে গণভোটে হ্যাঁ ভোট দিলেই তো গণভোটে লেখা আছে যে এই এই সংবিধান সংস্কার কমিশন হবে। না 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 না, না 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 জিতলে না তো আর, না না, না শুনেন শুনেন জিতলে শুনেন, তো আর এই সংস্কার কমিশনের গঠন হয় গণভোটে নাই। গণভোটে হে না না না, আপনি ওগুলো পড়ে দেখবেন ভালো করে। গণভোটে হে দেওয়ার অর্থটা হচ্ছে আমরা যে সংস্কারগুলা প্রস্তাব করেছি আমরা এটার পক্ষে আছি না বিপক্ষে আছি। হে দিলা দেওয়ার মানে হচ্ছে আমি এটার পক্ষে আছি এবং আমি যদি নির্বাচিত হই আমি সেটা বাস্তবায়ন করব। এটা বাস্তবায়ন করার উত্তম প্লেসটা হচ্ছে বিএনপি বলছে সংসদ, জনগণের বুথে নির্বাচিত সংসদই হচ্ছে এটা বাস্তবায়নের স্থান। এটা কি- বাস্তবায়নের স্থান নয় সেপারেট কোনো সংবিধান সংস্কার কিন্তু ইউনূস কমিশন। সরকার বলতেছে,
মানে ওই যে বদিউল আলম মজুমদার সহ যে গণভোটে যখন হ্যাঁ যুক্ত হলো তখন বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। এই যে বললাম, এইটাই তো বললাম। শুনেন, বিএনপি বুঝে শুনেই তার কাজটা করছে। এই আপনি কেন কেন এটার কার্যকারিতা থাকবে না? কিন্তু জামাত এবং এনসিপি বলে যে এটা জাতির সঙ্গে গাদ্দারি এবং প্রতারণা। ওয়েল, সেটা তো জামাত সবসময় বলে। জামাত তো আরো কত কিছুই বলছে। এই বলেও তো এত কিছুর পরে তো আসন পাইছে তারপরেও ৭৬টা। তাও আমি মনে করি এটা বিএনপির ওভার কনফিডেন্টের কারণে, তবে ৭৯টা আসনে বিদ্রোহী প্রার্থীর কারণে। তবে সুখবর হচ্ছে এই প্রথমবারের মতো একটু আগে ওই যে ওই যে ইয়াতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসছে জামাতের আমির। জামাত আমি শুভবুদ্ধি উদয় দেখছি হোক। এটা, আমি দেখছি আমি এটা। ভালো কথা। আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন কেন? বিএনপি ক্ষমতায় আসার পর পরই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলতেছে, আওয়ামী লীগের সেখানে শেখ হাসিনার আমাকে বলেন, বিএনপি কি কাউকে গিয়ে বলছে যে তোমরা অফিস খুলো? কেন ইউনূসের সময় সাহস পায় নাই? তারা এখন মনে করতেছে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু বিএনপি, শুনেন, বিএনপি নীতিগতভাবে সবসময় উদার, গণতান্ত্রিক এবং মধ্যপন্থার একটি রাজনৈতিক দল। তারেক রহমান সাহেবকে ওই প্রশ্ন করা হয়েছে, তিনি কি বলেছেন? তিনি বলছেন রুল অফ ল, হুম। আইন দ্বারা, ল অ্যান্ড অর্ডার ডিসাইড করবে কি হবে না। আওয়ামী লীগের প্রত্যেকটি অপরাধীর বিচার হবে, প্রত্যেক অপরাধীর বিচার হতে হবে। এখন তারা রাজনীতি করতে পারবে কিনা সেটা তো নির্বাহী আদেশে বন্ধ করেছে আপনার অন্তর্বর্তী সরকার। সেটা যদি আদালত বলে যে নাও, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, দেন ডিফারেন্ট স্টোরি। না না, তাদেরকে যেহেতু ইউনূস সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু এখন তো নির্বাহী ক্ষমতার মালিক তারেক রহমান। তিনি কি আবার তার নির্বাহী ক্ষমতা বলে এটা উইথড্র করবেন? না, বিএনপি উইথড্র করবে কিনা সেটা ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট অন দ্যাট। বাট আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ বিএনপির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি আওয়ামী লীগের মতো জামাতের রাজনীতি বন্ধ করা বা জামাতের মতো আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার এই সকল হঠকারী কোনো সিদ্ধান্ত বা হঠকারী রাজনীতি বিএনপি করে না। বিএনপি সবাইকেই কথা বলার অধিকার দিতে পছন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, গণতন্ত্রে বিশ্বাস করে। যেহেতু আপনি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন মানুষ যখন অপরাধ করবে আপনি তাকে ধরে বিচারের আওতায় আনুন, আসামির কাঠগড়ায় দাঁড় করান, কিন্তু তার রাজনীতি বন্ধ করবেন কিনা সেটা আদালত কর্তৃক নির্ধারিত হতে হবে যে তার দলটাই ওভারঅল একটা ক্রিমিনাল সংগঠন বা সন্ত্রাসী সংগঠন। যদি আদালত সেটা ঘোষণা করে তাহলে তখন সেটা দেখা যাবে। বাট ইটস টু আর্লি। বাট আমি আপনাকে এইটুকু বলতে পারি যে বিএনপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, কারো রাজনীতি বন্ধ করার পক্ষে বিএনপি অবস্থান নেবে বলে আমি মনে করি না আর কি। আমার চ্যানেলে একজন আওয়ামী লীগের উচ্চ মাঝারি মানের নেতাই আসলো, তিনি বলেছেন যে এই সময়ে স্বাধীনতা বিরোধীদের দমন করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি এক এক হওয়া। আপনি কি আওয়ামী লীগকে বিশ্বাস করেন? ওয়েল, কাউকে বিশ্বাস করা না করা দিয়ে তো রাজনীতি চলে না। রাজনীতি চলে তার দফার উপর এবং আওয়ামী লীগের জনগণের চাহিদার উপর। গত 17 বছরের যে ব্যবহার আওয়ামী লীগের, সেই যে কি বিশ্বাস করা যায় তাদেরকে? ওয়েল, ওই যে বললাম, রাজনীতি নির্ভর করে, কোনো কিছুই কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। রাজনীতি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতে কিছু নেই। রাজনীতি নির্ভর করে দফার উপর এবং চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে। যে দফা বা যে স্টাইলে রাজনীতি করবে তার উপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে। যেমন আওয়ামী লীগ অবশ্যই 17 বছর যে অন্যায় করেছে, কিন্তু এই আওয়ামী লীগ তো একসময় দেশের জন্য আন্দোলনও করেছিল, তাই না? কাজেই যখন তার কাজ ভালো বলে গ্রহণযোগ্য হবে তখনই সেটাকে গ্রহণ করা হবে, এলাও করা হবে। যখন দেখা যাবে যে তার কার্যক্রমগুলো দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই তার উপর আপনার ইনজাংশন করা হতে পারে। আমি এইটুকু বলবো। শেষ প্রশ্ন। হ্যাঁ, বলেন। ডোনাল্ড ট্রাম্প চিঠি লিখেছেন তারেক রহমানকে। তিনি লিখেছেন যে আমি আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে এবং দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিবে। মানে অভিনন্দন পত্রে তিনি লিখেছেন এটা। অভিনন্দন পত্র মানে সোজা বাংলায় বলতে গেলে এরকম যে জিতছো ভালো কথা, অভিনন্দন, আমার কাছ থেকে অস্ত্র কিনবা, সবকিছু বাণিজ্য করবা, নাহলে কিন্তু সম্পর্ক থাকবো না। একদম ডাইরেক্ট হুমকি কিন্তু দিয়েছে। ওদিকে আবার চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন এই 3 দিন ধরে ঘুরতেছে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। তারেক রহমান হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট এখনো দেন নাই, পরে দিবেন। শেখ হাসিনা যেমন মূলা ঝুলিয়ে রাখছিল আমেরিকা এবং চীনকে, ওই দিন কিন্তু শেষ। এখন আমেরিকা চীন ডেসপারেট হয়ে গেছে। মানে তারেক রহমান কিভাবে সামলাবেন? এত কিন্তু সহজ হবে না। আপনার কি মনে হয় যে উনি কি আসলে সামলাতে পারবেন যে আমেরিকা চীনকে? ওয়েল, কেউ কাউকে কিন্তু স্বাধীনতে রাজি না। দ্য ডেজ কামিং ইজ নট ইজি। আমি এইটুকু বলবো, এটা টাফ ডে।
এবং এটা বিচক্ষণতা দিয়েই, পররাষ্ট্রনীতি দিয়েই আমাদেরকে মোকাবেলা করতে হবে। তবে আপনাকে আমি ইন জেনারেল একটা কথা বলতে পারি, যখন কোনো সরকার ক্ষমতায় থাকে, বিশেষ করে আপনার আভ্যন্তরীণ যে প্ল্যানগুলো নেওয়া হয় ডেভেলপমেন্ট প্রজেক্টের, বা এটা কিছুটা অনেক সময় কাটছাট হয়, কিন্তু তারপরেও আমি দেখলাম যে গতকালকে একজন মন্ত্রী বলেছেন যে চলমান যতটি ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে সবগুলাই কন্টিনিউ করবে, কোনোগুলা বাদ দেওয়া হবে না। মানে নতুন করে নেওয়া হবে কিনা সেটা নির্ভর করবে ইকোনমির উপর ডিপেন্ড করে, তাই না? কিন্তু যেগুলো নেওয়া হয়ে গেছে মাঝপথে আটকানো, এটা আমি মনে করি না পৃথিবীর কোনো সরকারই করে, সাধারণত এটা কন্টিনিউ করে। এবং পার্টিকুলারলি যখন কোনো রাষ্ট্রের একটা সরকার যদি অবৈধ হয়, যখন সে অন্য দেশের সাথে মানে তৃতীয় দেশের সাথে যখন কোনো চুক্তি করে, এই চুক্তিগুলো সাধারণত বাতিল করা যায় না, কারণ সেই ক্ষেত্রে আবার আপনার অনেক ক্ষতিপূরণের ব্যাপার চলে আসে। যেগুলা করেছে যদি একান্তই রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রদ্রোহী কোনো চুক্তি না হয়, তাহলে আমি মনে করি সেটা বিএনপি সরকার সেটা কন্টিনিউ করবে। আর যেহেতু বলা হচ্ছে, আপনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়ে সেই অভিনন্দন বার্তায় বলেছেন যে কি করতে হবে আপনার, আমাদের কাছ থেকে মানে অস্ত্র কিনবে যেটা তোমাদের সামরিক বাহিনীকে অত্যাধুনিক সামরিক বাহিনীতে পরিণত করবে। পরিণত করবে। তো এটা অস্ত্র তো কিনতে ভালো, চায়। এটা তো ভালো, খারাপ কিছু না। এটা এটা আমি মনে করি এটা খারাপ কিছু বলেনি, বিএনপি সেটা রাখবে বলে আমি মনে করি। সবই ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনী যদি অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়, এটা ভারত কিভাবে নেবে সেটাও দেখার বিষয়। যাই হোক, আমরা এটা আরেকদিন ওয়েল, আলোচনা এগুলা করবো। নিয়ে আমরা যতই গাল গল্প করি না কেন, শুনেন, একবার এই ইন্ডিয়া একবার একটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে, এটার পরীক্ষামূলক যখন মানে উৎক্ষেপণ করে, তখন এইটা নিয়ে সাংবাদিকরা চীনের প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিল। সে বলল, তার উত্তরটা ছিল এরকম যে দেখুন, আমাদের ইন্ডিয়ার চেয়ে অনেক গুণ উন্নত এবং আধুনিক অস্ত্র আছে, কাজে ইন্ডিয়া এটা কি করলো বা না করলো এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। তো বাংলাদেশের যদি এরকম আধুনিক অস্ত্র আনে, বা বাংলাদেশের যে ইকোনমি, বা বাংলাদেশের যে আয়তন, বা বাংলাদেশের সেনাবাহিনীর যে সাইজ বা যে সক্ষমতা, এইটা ইন্ডিয়ার সেনাবাহিনী বা তার শক্তি সামর্থ্যের তুলনায় অনেক অনেক কম। এটা তো অস্বীকার করা যাবে না, এটি বাস্তবতা। কাজে বাংলাদেশকে এইভাবে তার মতো করে সাজিয়ে তুললে এটা নিয়ে যে ভারত খুব একটা কনসার্ন হবে, আমি সেটা মনে করি না আর কি। এটা ওই এবং সস্তা কিছু ইউটিউবার আছেন, তারা বলার জন্য বলেন, এগুলা ভিউ বাড়ানোর জন্য। তবে আমার মনে হয় আপনি সঠিক, কারণ ভারত তারেক রহমানকে ইতিবাচক ভাবে নিয়েছে। আপনি দেখেন যে ইয়েস। বেগম জিয়ার মৃত্যুতে জয়শঙ্কর আসলো, আবার ওম হ্যাঁ। বিরল আসলো লোকসভার স্পিকার, এবং নরেন্দ্র মোদী আর চিঠিও তাছাড়া পর্যন্ত দিল। বিএনপি তো অনেক বারবারই বলে আসছে যে বিএনপি ভারতের কাছ থেকে যেটা চায়, যে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে। জনগণ যে দলকে ক্ষমতায় দেয়, বিএনপিকে দিয়েছে, বিএনপির সাথে তার ভালো সম্পর্ক রাখতে হবে। যদি আবার আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের সাথে রাখতে হবে। জামাতকেও যদি দেয়, জামাতের সাথেও তাদের সম্পর্ক ভালো রাখতে হবে। হোয়াট দ্য ইন্ডিয়া হ্যাজ ডান ইন পাস্ট ডেজ, তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছিল বিদায় তাদের প্রতি মানুষের এই ক্ষোভটা বা এবং ইন্ডিয়া বিরোধী একটা সেন্টিমেন্ট গ্রো করেছে। সেই কারণেই এই মানুষের এই ক্ষোভ। কার বিএনপি সবসময় বলে আসছে পৃথিবীর সব দেশের সাথেই আমাদের সুসম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। এবং পার্টিকুলারলি যেহেতু বাংলাদেশের 3 সীমানার দিকে ভারত পরিবেষ্টিত, ভারতের মতো বড় রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে, অন্তত আমি যেটা বুঝি, আমাদের অর্থনীতিকে আমরা সচল করাটা বেশ টাফই হয়ে যাবে। বিদায় ভারতের সাথে সুসম্পর্ক রেখেই আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করতে হবে। অবশ্যই অবশ্যই। এটা ছোট প্রশ্ন, ছোট করে উত্তর দিলে হয়। এ, চুপ্পুকে আর কয়দিন রাখবেন, নাকি চুপ্পুকে বাদ দিয়ে দিবেন? ওয়েল, এগেইন লেটস সি। জাস্ট সরকার গঠন হয়েছে 3 দিন হয়েছে। এখন টু চুপ্পুকে আর্লি। যে কোনো সময় বাদ দেওয়া যেতে পারে। আর চুপ্পু সাহেব তো রাষ্ট্রপতি, তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার তো কোনো সাংবিধানিক ক্ষমতাও নেই। তিনি থাকলেই বাকি একটা মানুষকে এসেই একেবারে গাড় ধাক্কা দিয়ে বের করাটাও আমার কাছে মানে অপছন্দই হবে। এ, তিনি চলে যেতেই পারেন যে কোনো সময়, হয়তো বা বিএনপি বলতে পারে যে আপনি আপনার নিজের থেকেই পদত্যাগ করুন, হয়তো বা বিএনপি একজনকে সিলেক্ট করে ফেলেছে, তাকে দেবে। আর তিনি থাকলেও আমি খুব একটা দোষের কিছু দেখছি না। জি, এবং তিনি তো সহযোগিতাও করতেছেন, আগে ইউনূস সরকারকে করেছেন, এখন তারেক সরকারকে করতেছেন। হ্যাঁ, তিনি এই পর্যন্ত আমরা যা দেখছি, শেখ হাসিনা যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষে তো আর কোনো কিছু করেননি। তিনি ডক্টর ইউনূস সরকারের সাথে সহযোগিতা করেছেন দেশকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার যতটুকু ক্ষমতার ভিতরে থেকে সহযোগিতা করার কথা, তিনি তো সেটাই করেছেন।
তাহলে তো তার চলে যাওয়া বা না যাওয়ার মধ্যে খুব একটা ডিফারেন্স আছে বলে আমি মনে করি না। অধ্যাপক নুরুজ্জামান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ওই রমজানের মাসে ইফতারের পরে আমি সাধারণত ইফতারের আগে হলে আমি কথা বলি না। এইজন্য আমি আপনাকে বলছি ইফতারের পরে করি। তাহলে কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ, না, তো আজকে ভালো আজকে থাকবেন। আপনাকে অনেক কঠিন, কঠিন প্রশ্ন করেছি। হ্যাঁ, আপনি খুব ভালোভাবে উত্তর দিয়েছেন। আশা করি দর্শকরা গ্রহণ করবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু ইনশাআল্লাহ ভালো আলাইকুম। থাকবেন। আসসালামু আলাইকুম।